আমি মিথ্যে বলছি? তাহলে শপিং মলে অর্থি নামের মেয়েটার দিকে এমনভাবে তাকিয়েছিলি কেন? না মানে, কই, নয়তো ভুল ভুল দেখেছিস। তোরা কি বলেছিস আমি বুঝতেই পারছি না। নিধি, দাদুমণি, আমাকে একটু বোঝাই বলতো এই পাগলটা কি করেছে। তারপরে নিধি দাদুকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছিল সব কিছু খুলে বলল। আর দাদু তো সেগুলো শুনে হাসতে হাসতে শেষ। আমাকে আর পাইকে সেখানে এক দৌড়ে সেখান থেকে হাওয়া মানে রুমে চলে এলাম। এরপর ফ্রেশ হয়ে এলাম। আমাকে দেখে তারা মুচকি মুচকি হাসছে। তবু আমি এসে বসলাম নিধির পাশে। তারপরে একসাথে রাতের খাবার শেষ করে নিলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম আর আন্টির ফোন করলাম। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম, কেমন আছো আন্টি? আন্টি ফোন রিসিভ করে আমার কণ্ঠ শুনে প্রথমে চমকে গেল, পরে আবারও জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? আন্টি আমি শুভ্র। কিন্তু তুমি বিড়িতে এলে কবে? 2 দিন আগে। আর কাল বাড়িতে যাব। তোমরা সবাই তিতির ফ্যামিলি সহ আমাদের বাড়িতে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? আন্টির কণ্ঠে বিস্ময়। নো মোর অর্ডারস, কাল যাবা এটাই ফাইনাল। তবে সকাল 10টার আগে যাবে, ওকে? হুম, ওকে। তাহলে আজ রাখি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। বলে ফোন কেটে দিলাম। এখন আমার চোখের সুদি অর্থী মেয়েটির চেহারা ভাসছে। কি সুন্দর তার চোখ দুটো, সবচেয়ে সুন্দর তার রেগে যাওয়া মুখখানা, যেন আমার স্বপ্নের নীল পদ্ম। তার চাহনিটা অতুলনীয়। ভাবছি কাল নাইমুলের মাধ্যমে মেয়েটির খবর নিব। তবে তার আগে শপিং মলের সিসিটিভি ফুটেজ থেকে ভিডিওটা নিয়ে সেখান থেকে অর্থির ছবিটা সংগ্রহ করতে হবে। তারপরে না হয় দেখা যাবে। 2 দিন পর আবার বাসায় যেতে হবে। আর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সন্ধ্যায় আপু আর তিথি নিচে এসে দেখলো আব্বু আম্মু সোফায় বসে বসে গল্প করছে। তারা বেশ হাসি খুশি। তাদের এমন হাসি খুশি দেখে তিথির বেশ ভালো লাগলো, কেননা গত 7 বছর তাদের কোনো হাসি দেখেনি তারা। তাই সে আপুকে সেই দিন তাকানোর জন্য বলল। আপু সেদিকে তাকিয়ে বেশ খুশি হলেন। আজ 7 বছর পর তারা সকলে আজ অনেক খুশি। খুশিটা সবার মনে থেকেও সেই তিথির মানে সাময়িক খুশি হয়েছে, তবে হঠাৎ তার মনে অস্থিরতা শুরু হয়ে গেল। তাই সে আপুকে আম্মুদের সেদিকে যেতে বলে নিজে দৌড়ে রুমে চলে এলো, কারণ তার মনে হঠাৎ খারাপ কিছুর লক্ষণ টের পাচ্ছে সে। তাহলে কি আমি আবারও আমার শুভ্রকে হারিয়ে ফেললাম? না না, তা কখনো হবে না। তাহলে কেন আমার এমন লাগছে? ও আল্লাহ, কিছু করো তুমি। বলে কান্না করতে লাগলো। তবুও সে নিজেকে শক্ত করে নিচে চলে যেত, কারণ তার আল্লাহর উপর অগাধ বিশ্বাস আছে। তাই তিনি যা করবেন তার ভালোর জন্যই করবেন। তিনি তার শুভ্রকে তার কাছে ফিরিয়ে দিবেন, এটা সেটাই তার বিশ্বাস। সে নিচে এসে দেখলো সবাই তাকে দেখে মুচকি মুচকি হাসছে। তাদের এমন হাসি দেখে সে খানিকটা লজ্জা পেল। তবুও আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, আপনারা এমন করে হাসছেন কেন? না, এমনি। তা চলো সবাই নাস্তা করা যাক। আব্বুর দিকে ফিরে মুচকি হাসে আম্মু। না আম্মু, কি হয়েছে বলুন প্লিজ। মিনতির সুরে তিথি। আচ্ছা বলছি, আমরা শুভ্রের ঠিকানা পেয়ে গেছি আর কাল সেখানে যাওয়ার জন্য মনস্থির করলাম। এখন ভাবছি যাব নাকি। না আম্মু, যাওয়ার দরকার নেই। আমার মন বলছে সে কয়েকদিন পরই এখানে আসবে, দেখবেন। এটা আমার বিশ্বাস। মাহমুদা, আমার মনে হয় তিথি যা বলেছে ঠিকই বলেছে। আমারও সেটা মনে হয় যে শুভ্র এখানে আসবেই। ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ হলো। ফ্রেশ হয়ে এসে প্রথমে নিধির রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সে রুমে নেই। তাই আবার নিচে নেমে দেখলাম সে দাদুর সাথে বসে গল্প করছে। আমিও সেখানে তাদের সাথে যোগ দিলাম। আমাকে দেখে দাদু, ঘুম কেমন হলো দাদু ভাই? ভালো। তবে আমাকে ফজরের নামাজের সময় ডেকে দাওনি কেন? ডাকতে চেয়েছিলাম, তবে কাল একটি জার্নি বেশ হাওয়ায় আর ডাকিনি। ও, আর তুই কখন উঠলি? নিধির দিকে তাকিয়ে। এই তো, তোর ওঠার অনেক আগেই। চল, নাস্তা করবি। সে না হয় গেলাম, কিন্তু নাস্তা কি রেডি? হুম, আজ আমিই বানিয়েছি। মুচকি হেসে নিধি, তাই? তাহলে চল। আমার আর তর সইছে না। হুম, আমরাও একই। তারপর আমরা নাস্তা করে নিলাম। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে নাইমুলকে ফোন করে কথাটা বললাম, যাতে আমাকে অর্থির সম্পর্কে সকল ডিটেলস আর্জেন্ট জানায়। সে আমাকে বিশ্বাস দিল ঘন্টাখানেকের মধ্যে জানাবে। তাই আমি ফোন রেখে আন্টিকে ফোন করলাম।
কারণ আন্টিকে বলেছিলাম আজ 10টার পরে আমাদের বাসায় যাওয়ার জন্য। তো আন্টিকে ফোন করা মাত্রই রিসিভ করলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুই? আমিও আলহামদুলিল্লাহ। তো আমাদের বাসায় গিয়েছো? না, তবে কিছুক্ষণ পর বের হব। এখন তো সবে মাত্র 9টা বাজে। ও ওকে। তবে কেন তোমাদের যেতে বলছি জানো? উফ, কেমনে জানবো? তুই কি বলেছিস? তাই বলো তো, কাল কত তারিখ? কেন 23শে মে? ও, মনে পড়েছে। কাল তো তোর আব্বুর আম্মুর 23তম ম্যারেজ অ্যানিভার্সারি। হুম, আর কাল তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর আজ আমাদের বাসাটাকে রাজকীয়ভাবে সাজাতে বলবা। যদি আম্মু আব্বু কিছু জিজ্ঞেস করে তো তোমরা কিছুই বলবে না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি মুখে বলে দেয়? না। আচ্ছা, তাহলে কাল দেখা যাবে কেমন সারপ্রাইজ। ওকে, তাহলে বাই, ভালো থেকো। ওকে। বলে ফোন রেখে দিল আন্টি। তারপরে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। নিধিকে বলেছিলাম আসতে, কিন্তু সে এলো না। সে নাকি আজ দাদুর সাথে সময় কাটাবে, তাই আর আমিও জোর করিনি। অতপর ভার্সিটিতে গিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে এলাম। এতে কোনো সমস্যা হয়নি, কারণ নাইমুল আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। তারপরে ভার্সিটি থেকে ফেরার পথে নাইমুল ফোন করলো। হ্যাঁ নাইমুল, বলো, খবর কি? জি ভাইয়া, ওনার সব খবর নেওয়া শেষ। তাহলে বলে ফেলো। ভাইয়া, ওনার সব খবর নিলাম। উনি কমিশনার রাশেদুল আলমের মেয়ে। প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স এ মাস্টার করেছেন। গত 2 মাস আগে ওনার এঙ্গেজমেন্ট হয়েছিল ওনার কাজিনের সাথে, আর আগামী সপ্তাহে ওনার বিয়ে। এতটুকুই। ওর এঙ্গেজমেন্ট আর বিয়ের কথা শুনে খুব অসহায় লাগছে। তবু হয়তো সে রাজি আছে কিনা জানার জন্যই আবার নাজমুলকে জিজ্ঞেস করলাম, ও কি বিয়েতে রাজি? সে কি এই বিয়েতে রাজি আছে? জি ভাইয়া, সে ছেলেটির সাথে 3 বছর প্রেম করার পর বিয়ে করছে। ও আচ্ছা, ঠিক আছে, রাখছি, পরে কথা হবে, বলে ফোন কেটে দিলাম। আসলে এসব শোনার পর কেমন যেন লাগছে। আবার এটাও ভাবছি ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করছে। যাই হোক, আমারও তিথিকে মেনে নেওয়া উচিত। যে মেয়েটি আমার জন্য 7টা বছর অপেক্ষা করতে পারে তাকে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। তাই সিদ্ধান্ত নিলাম ওকে মেনে নিব। আসলে গতকাল ওকে ভার্সিটিতে দেখেছিলাম আপুর সাথে, ঠিক, তবে ওর চেহারা দেখিনি, কারণ ওর পুরো শরীরে কালো বোরখায় ঢাকা ছিল। তাই যাই হোক না কেন, ওকেই মেনে নিব। সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেটা ওর ভাবভঙ্গিতেই বোঝা গেছে। আর আন্টি বলেছিলেন যে আমার জন্য এখনও অপেক্ষা করে আছে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তারপর দাদু আর নিধির সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে গিয়ে তাদের পাশে বসলাম। আমাকে দেখে নিধি, ভাইয়া আজ কেমন হলো? সব কিছু ঠিকঠাক তো? খুশি হয়ে নিধি, কোনো ঝামেলা হয়নি, তাই তো এত তাড়াতাড়ি আসতে পারলাম। তাহলেই তো ভালো। তো দাদু ভাই, আমরা বাড়ি কবে যাচ্ছি? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো দাদু। কালকে। মুচকি হেসে বললাম দাদুকে। তাহলেই তো ভালো, সব কিছু গুছিয়ে নিতে হবে। না, তার দরকার নেই, সব আমি আগেই গুছিয়ে নিয়েছি। তাহলে খুব ভালো হয়েছে। এতক্ষণ আমাদের কথার আগামাথা কিছুই বুঝলো না নিধি, তাই আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই ওকে বললাম, কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি তোমাদের কথার কোনো কিছুই বুঝলাম না, আমাকে কি একটু বুঝিয়ে বলবে? আচ্ছা বেশ, তাহলে শোন, বলে তাকে সব কিছু খুলে বললাম। দেখলাম ওর চোখে পানি। কি রে, তুই কান্না করছিস কেন? আমার বাবার আর কবির চৌধুরীর ও তার ছেলের জন্যই তুমি 7 বছর পরিবারের বাইরে। তাই তো ভাবি, কেন বাবাকে তোমাদের অফিস থেকে বের করে দিয়েছিল। বাদ দে সব। আজ আর আমার পরিবারের মানে তোমাদের পরিবার। তুই আমার আপন ছোট বোন, আর উনি আমাদের আদুরে দাদুমণি। ওদের জড়িয়ে ধরে দাদু ভাই, বলে দাদুও আমাকে জড়িয়ে ধরলো। এভাবে তাদের সাথে কথা বলে লাঞ্চও করে নিজের রুমে চলে এলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। আমাদের বাড়িটা এমন সাজাতে দেখে আব্বু আম্মু দুজনেই বারবার আন্টি আঙ্কেলকে জিজ্ঞেস করেই যাচ্ছেন কেন সাজাচ্ছে এভাবে বাড়িটা। তারা খুব কৌশলের সাথে এড়িয়ে গেল, কিন্তু আপু তো নাছোড় বান্দা। সে আন্টিকে তার রুমে জোর করে নিয়ে গেল, আর হবু শাশুড়িও চলে গেলেন। আপু তার হবু শাশুড়ি মানে আন্টিকে চাপ দিলেন বলার জন্য, কিন্তু আন্টিও কোনো মতে মুখ খুলছেন না। দেখে আপু হাতে ফল কাটার ছুরি ধরাতে আন্টি ভয় পেয়ে গেলেন। তাই তিনিও আপুকে রিকোয়েস্ট করে বললেন যেন সে ছুরিটা রেখে দেয়।
আর আন্টি সব কথা বলবে। আপু তবুও রাখলো না, সে বারবার জোর করতে আন্টির মুখ খুলতে বাধ্য হলো। মা ওটা রেখে দে। না, আগে আপনি বলুন কেন এমন করে বাড়িটা সাজাচ্ছেন। আচ্ছা বলছি, কাল শুভ্র আসবে তাই। তিনি আন্দাজে বলে দিলেন কথাটি, অথচ তিনি জানেও না, কারণ আমি তাকে বলিনি আমি আসবো কিনা সেটা। তাই বলে বাড়িটা এমন করে সাজাচ্ছে কেন? এমন করে সাজানো তো কথাই নয়, নিশ্চয়ই অন্য কিছু আছে। কারণ কাল তোমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি তাই। ও সেটাই বলুন। আর কালকে শুভ আসবে? আমার ভাইটা আসবে কাল? হয়তো, আমাকে তো সে এমনটাই বলছিল। আপনার সাথে ওর কথা হয়? হুম, ওর সাথে আমার গত 6 বছর ধরে প্রতিদিনই কথা হয়। কি? হ্যাঁ, এটাই সত্য। আর তোমার আব্বু আম্মুকে কালকের ব্যাপারে কিছু বলবে না, ঠিক আছে? হুম। বলে আপু খুশি হয়ে আন্টিকে জড়িয়ে ধরল। আন্টিও নিজের আপন মেয়ের মতোই আপুকে আদর করে। তারপরে একসাথে নিচে চলে এলেন। তাদের এতক্ষণে না দেখায় আম্মু অস্থির হয়ে গিয়েছিল। নিচে তাদের দেখে মাত্রই আম্মু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। সবাই মানে আমি, দাদু আর নিধি মিলে গল্পে বসলাম। তিনজন নানান ধরনের গল্প বলে হাসাহাসি করছে। এমন সময় আন্টির ফোন রিসিভ করার পর শুনতে পেলাম আমার প্রিয়তমার কণ্ঠ, মানে তিথির কণ্ঠ। মনে হয় আম্মুকে যেন কিসের কথা চিৎকার করে বলছে, কারণ সেকেন্ড পর আন্টির গলার আওয়াজ শুনতে পেলাম। কি নবাব, আন্টিকে ভুলে গেলেন? না, আন্টিকে কেন ভুলবো, তাকে কি ভোলা যায়? তাহলে একটা ফোনও করেছিলি আমাকে? ওহ, আন্টি বুঝি এই জন্যই বলছে তাকে ভুলে গেছি। হুহ, যাই হোক, যে কথা বলার জন্য ফোন করেছি। তা বলো না কি কথা? জনাব, পরশু যে আপনার প্রিয়তমারও জন্মদিন, সেটা জানেন? ও শিট, আমার তো মনেই ছিল না। কার? তিথির জন্মদিন 24শে মে, তো ওর জন্যই জন্মদিন। অসংখ্য ধন্যবাদ মাই সুইট আন্টি, এমন একটা খুশির খবর দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। কাল তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। আমি তো কাল আসছি না। কি? তো কাল তোর বাবা মার অ্যানিভার্সারি, অ্যারেঞ্জ করতে বলছিলি কেন? জানিস না তোর চলে যাওয়ার পর থেকে তারা আর এসব পালন করে না? সে কথা বাদ দাও, কালকে কি হবে সে না হয় অজানা থাক, কারণ সারপ্রাইজ বলে কথা, কি বলো? ওকে, তাহলে ঠিক আছে, আমি রাখছি। তোর আম্মু আমাকে ডাকছে। আর তিথির সাথে কথা বলবি? ইয়াহু না, কাল একেবারে বলে জিভ কামড় দিলাম। তাহলে কাল আসছিস? খুশি হয়ে আন্টি, না এমনি বললাম। তাহলে রাখি, কাল কথা হবে বলে রেখে দিলাম, কারণ তা না হলে আন্টি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ফেলতো, তাই রেখে দিলাম। ফোন রাখা মাত্রই নিধি আর দাদু আমার দিকে তাকিয়ে, তুই মিথ্যা বললি কেন ভাইয়া? কাল তুই বাড়ি যাবি না? আরে তাদের সারপ্রাইজ দিব তাই। ওহ, তাহলে ঠিক আছে, চল ডিনার করবি। হুম, এখন মাত্র 8টা বাজতে চলেছে, নয়তো এত তাড়াতাড়ি খেয়ে লাভ নেই। ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখ। বলে মোবাইলটা দেখিয়ে, হায় হায়, এ তো দেখি 9টা 45 বাজে। আচ্ছা চলো বলে দাদুকে নিয়ে ডিনার করতে চলে এলাম। তারপরে ডিনার সেরে যে যার রুমে চলে এলাম। অতপর ফ্রেশ হয়ে এসে এশার নামাজ পড়ে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম কাল তো তিথির সাথে দেখা হবে, তখন কেমনে ও আমার ভালোবাসার কথা বলবো। উফ, ভাবতে পারছি কাল যা হবার হবে বলে চোখ বন্ধ করে রাখলাম। কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে গায়ে পানি পড়ার কারণে চেঁচিয়ে দাদুকে বললাম, দাদু তোমার বাংলোর ছাদটা মনে হয় ফুটো হয়ে গেছে, এমন করে ঝর্ণাধারার মতো বৃষ্টি পড়ছে কেন? ঘুম ঘুম চোখে বলে আবারও ঘুমিয়ে পড়লাম। বাংলোর ছাদের ফুটো হয়নি, আমি পানি মেরেছি। এখন 8টা 10 বাজে, বাড়িতে যাবি না? আমার কান টেনে ধরে নিধি বাড়ি যাওয়ার কথা শোনা মাত্রই হুট করে উঠে বসলাম। আরে নিধিকে বলতে লাগলাম, আমাকে আরো আগে ডাকতে পারলি না কুত্তি? চোখ মুছতে মুছতে বললাম, 6টা থেকে ডাকছি কুত্তা তোকে, ওঠার নাম গন্ধই নেই। আর এখন বলে আল্লাহ কিছু কিনে কেন? মুখ ভেঙচি দিয়ে। শর্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছি, তোরা কি নাস্তা করে ফেলছিস? না, তোকে ছাড়া কেউ নাস্তা করে? রেগে নিধি। রাখছিস কেন? এমনি বললাম। আর আমার নাস্তা বাড়িতে গিয়ে করব। কি পাগল হলি? জি না, আমি মোটেও পাগল হয়নি। শর্ট দেখি আর দাদুকেও বল রেডি হতে, বলে ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে এলাম। পাক্কা 40 মিনিট পর বের হয়ে রেডি হয়ে নিচে এলাম। দেখি নিধি আমার দিকে রেগে তেড়ে আসছে। এই কুত্তা,
তুই কি মেয়ে যে ওয়াশরুমে এতক্ষণ লাগে? না, আমি হলাম আসল পুরুষ। দাঁত 32টা বের করে হেসে, না হেসে চল এবার, প্রচন্ড খিদা লাগছে আমার। আরে দাঁড়া না দাদু, তুমি সব কিছু নিয়েছো? চল, আমরা প্রচণ্ড খিদে লাগছে। আচ্ছা, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। বলে দাদু আর নিধি গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আমিও যে গার্ডকে বলে ট্রলিটা বের করে আমাদের পিছু নিতে বলে গাড়িতে উঠে বসলাম। সাথে 6টা গাড়ি গার্ডসও আছে। তো কিছুক্ষণের মাঝে আমরা বাড়িতে পৌঁছে এলাম। গেট দিয়ে ঢোকার সময় দেখলাম রহিম চাচা এখনও আছেন দারোয়ানের দায়িত্বে। চাচাকে দেখে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরলাম। অনেক দিন পর দেখলাম চাচাও প্রথমে আমাকে চিনতে না পারলেও পরে চিনে ফেলে আর আমাকে জড়িয়ে ধরে কান্নাও করে দেয়। কান্না করে রহিম চাচা, এতদিন কই ছিলে বাবা? দেশের বাইরে ছিলাম, তবে 1 সপ্তাহ আগেই আসলাম আবার দেশে। হেসে ওনার চোখজোড়া মুছে দিয়ে, তোমার খুব মিস করছিলাম বাবা। এখন চলে আসছি, আর মিস করা লাগবে না বলে চাচাকে শক্ত করে হাক করলাম আরও একবার। তারপর তার থেকে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে চলে এলাম। দরজায় টোকা দেওয়া মাত্রই খুলে গেল। তখন সময় 10টা বাজে, আর আমাদের বাড়িতে সকালে 10:30টায় নাস্তা করে। আমরাও ঠিক সময় এসে পৌঁছেছি। তো তারপর ভিতরে ঢুকে দেখলাম আব্বু, প্রিন্সিপাল স্যার আর তিথির আব্বু বসে বসে গল্প করছেন। আর আপু আর কয়েকটা মেয়ে, হয়তো ফারহান ভাইয়ের বউ, একটা পিচ্চিকে নিয়ে দুষ্টুমি করছে। রান্নাঘরে আম্মু, তিথির আম্মু, আন্টি আর তিথি কাজ করছে। অবশ্য আমাদের বাড়িতে সার্ভেন্টদের রান্না কেউ খায় না, তাই আম্মুই রান্না করে। যাই হোক, আমাদের এখনও কেউ দেখতে পায়নি। আমি ভিতরে ঢুকলাম, আমাকে ফলো করে দাদু ও নিধিও ঢুকলো। গার্ডসরা সবাই বাইরে আছে। মনে হয় তারা গল্পে আর কাজ এতটাই মশগুল যে বাড়িতে 2টো গাড়ি ঢুকেছে সেদিকে এক বিন্দুও প্রমাণ খেয়াল নেই। সে যাই হোক, আমি একদম আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তারা এখনও আমাকে দেখেনি। কিন্তু হঠাৎ ছোট্ট মেয়েটি আন্তেল বলে চিৎকার করার কারণে সকলে সেদিকে মনোযোগ দিল। দেখলো আমি দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে দাদু ও নিধি। সকলে আমাদের দিকে বেশ অবাক হলো। আপু চিৎকার করে, ভাই তুই সত্যি কি তুই এসেছিস? বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তার চিৎকার শুনে সকলে চলে আসলো। আম্মুও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। আসলেই মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই, যা প্রকৃতির ভালোবাসা, যা অন্য কাছ থেকে পাওয়া অসম্ভব। অনেক কষ্টে তাদের শান্ত করে বললাম, এভাবে কান্না করবে তোমরা? আমরা কিন্তু কিছুই খাইনি, সো এখন খাবার দাও, খুব খিদা পেয়েছে বলে খাবার টেবিলে বসে পড়লাম। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তবুও আম্মু মুচকি হেসে বললেন, বেশ, তাহলে আপনারাও বসুন। মা, তুমিও বসো। তিথির মুখে নেকাব থাকার কারণে তাকে কেউ চিনতে পারেনি। যখন নেকাবটা খুলল তখন আম্মু, নিধি তুমি? হ্যাঁ আম্মু, আমি। প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না? বলে কান্না করে দিল। আসলে মেয়েরা একটু বেশি ইমোশনাল। তবে তিথি আড়াল থেকে সব শুনছিল। তবে নিধিকে দেখে তার বুক মোচড় দিয়ে ওঠে। সে ভাবছে, তাহলে কি আমি শুভ্রকে হারিয়ে ফেললাম? না, এমনটা হওয়ার আগে আমার মৃত্যুই শ্রেয়। মনে মনে বলে কান্না করতে করতে রুমে চলে গেল। এদিকে সকলে আমি সব বুঝিয়ে বললাম যে এরা কারা আর আমার সাথে তাদের কি পরিচয়। আব্বুও খুশি হলো একজন বাবা পেয়ে, সাথে আম্মুও খুশি হলো একজন শ্বশুর পেয়ে। আপুও খুশি, তবে আমি আপুর সাথে কথা বলছি না, তার জন্য সে একটু মনমরা হয়ে আছে। আপুর সাথে কথা বলবো, তবে খাওয়া শেষে। সব শেষে তিথি কোথায় সেটাও জেনে নিয়ে সকলকে সবকিছু বুঝিয়ে বললাম, কেমনে কি করতে হবে, কেমনে তিথিকে আজ বকাঝকা করে পরে মেনে নিব, সাথে কেমনে ওকে সারপ্রাইজ দিব। সবকিছু সব শেষে খেতে বসলাম। আম্মু, আব্বু, আপু সকলে যা পারছে তাই দিচ্ছে আমাদের প্লেটে। তাই বিরক্ত আর রেগে গিয়ে বললাম, এখন যদি তোমরা সকলে একসাথে খেতে না বসো তো একদমই খাবো না বলে দিলাম। সকলে আমার রেগে যাওয়া থেকে বসে পড়ল। আপু তিথিকে খেতে ডাকলেও সে আসেনি। খাবার শেষে রুমে চলে আসলাম। দাদুকেও আব্বু একটা রুমে নিয়ে গেলেন। দাদু বেশ খুশি হলেন এমন একটা পরিবার পেয়ে। তার কাছে এটা নিজেরই পরিবার মনে হচ্ছে, তবে নিজের পরিবার বটে। আমি সবার সাথে কথা বলে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি একটা মেয়ে শুয়ে আছে। তবে আমি তিথির মুখ সেই 7.5 বছর আগে দেখেছিলাম।
এরপর আর কখনোই দেখিনি। চাইলে দেখতে পারতাম, কিন্তু সেই চেষ্টা করিনি। তো মেয়েটিকে আমার বিছানায় শুয়ে থাকতে দেখে রেগে আম্মুকে ডাক দিলাম। আমার চিৎকার শুনে মেয়েটি হততন্ত হয়ে উঠে গেল। কয়েক মিনিটের মধ্যেই আম্মু আসলে জিজ্ঞেস করি, আম্মু মেয়েটিকে আর আমার রুমে কি করছে? রেগে বললাম কথাটি, যার কারণে মেয়েটি হালকা কেঁপে উঠল। ও তিথি, ও এই 6 বছরই এই রুমে থেকেছে। দেখ কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছে তোর রুমটা। চারিদিকে তাকিয়ে আমিও চারিদিকে তাকিয়ে দেখলাম আসলেই অনেক সুন্দর করে সাজিয়েছে। নিজের রুম বলে কথা, বিয়ের পরেই তো ওর রুম হবে, তাই না? কি বলেন পাঠক পাঠিকা বন্ধুরা? আর তাকে দেখে আমার অর্থির কথা মনে পড়ে গেল। তবে সে অর্থির চেয়েও দ্বিগুণ মায়াবী আর সুন্দর হয়েছে। আর ওর ভয় পাওয়া চেহারাটি আবারও সুন্দর লাগছে। সে যাই হোক, আমিও মোটে আনন্দিত না হয়ে মেকি রাগ দেখিয়ে বললাম, তো কে বলেছে এমন করে সাজাতে? আমার রুম আমিই সাজাবো, আর কারো পারমিশন ছাড়া এখানে আসার মানে কি? রেগে চিৎকার করে বললাম। আসলে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আম্মুকে বকবেন না। বেরিয়ে যা রুম থেকে। তোর মতন মেয়েকে আমার জাস্ট দেখতে ইচ্ছা করছে না। আই সে গেট লস্ট ফ্রম হেয়ার, চিৎকার করে বললাম। কিন্তু সে বের না হয়ে যে কাজটা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ সে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েন না। দরকার হলে আমি আপনার বাড়িতে কাছের লোকের মতোই থাকবো। বলে শক্ত করে জড়িয়ে ধরলো, তাও আবার আম্মুর সামনে। আম্মুর দিকে তাকিয়ে দেখলাম আম্মু মুচকি হাসছে। আমারও কেমন যেন ফিলিংস হচ্ছে, কারণ প্রথম কোনো মেয়ে আমাকে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আর যদি সে ভালোবাসার মানুষ হতো আর কথাই নেই। তবু নিজেকে সংযত রেখে এক ধাক্কা দিলাম। কি সমস্যা? তোকে সাহস দিয়েছে কি আমাকে এমন করে জড়িয়ে ধরার? আর তুই ভাবলি কি করে তোর মতন একটা মেয়েকে আমি আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে রাখবো? এক্ষুনি বেরিয়ে যা রুম থেকে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বলতেই সে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে কান্না করতে করতে বের হয়ে গেল। আর আম্মু এসে, এটা কেন করলি তুই? জানিস না কেন মেয়েটি এখনো তোর আশায় আছে? তোকে সে বাঁচিয়েছে, তারপরেও তুই। আম্মু এটা জাস্ট অ্যাক্টিং, কিছুক্ষণ আগেই বললাম না? আর মাত্রই কয়েক ঘন্টা, তারপরেই তো সব ক্লিয়ার, তাই না? আম্মুকে জড়িয়ে ধরে, হয়েছে এবার। এখন আমার শ্বশুরের রুমে যেতে হবে, আমার বাবা বলে কথা। সে যাবে, আগে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। অনেক দিন হলো তোমার হাতের ছোঁয়া পাই না। আমার চুলগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়। তারপর আমি শুয়ে পড়লাম, আর আম্মু আমার চুলে বিলি কেটে দিচ্ছে। এমন করে আগেও প্রতিদিন আম্মু আমায় ঘুম পাড়িয়ে দিত। দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। সময়ও নিজের গতিতে চলছে। দুপুর হয়ে এলো। তিথি এসে দেখলো শুভ্র ঘুমিয়ে আছে। তার কাছে শুভ্রকে এমন বড্ড আছে না লাগছে। তবে সে ভাবছে, ইস, কি সুন্দর হয়ে গেলেন আপনি আগের থেকে। এখন যেন কিউটের ডিব্বা। আপনার লাল ঠোঁটটা দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। কিন্তু আপনি এখন আর আমার নন। আপনি হয়তো নিধির, তবুও আপনাকে ভালোবেসে জীবন পার করে দিব। বলে হাতের উল্টো পিঠে নিজের চক্ষু যুগল মুছে ফেলল তিথি। আসলে সে শুভ্রকে ডেকে দিতে এসেছিল, কিন্তু তার মুখ দেখে আর ডাকেনি, বরং নিজেকে কন্ট্রোল করতে না পেরে শুভ্রর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। হঠাৎ ঘুমের মাঝে মনে হলো কেউ আমার ঠোঁট চুষছে। তাই হালকা খুলে দেখলাম তিথি আমার ঠোঁট যুগল মন ভরে চুষছে। আমারও ভালো লাগছে, প্রথম লিপ কিস, তাও আবার প্রিয় মানুষের। কিছুক্ষণ এভাবে ঘুমের ভান করে পড়ে রইলাম, প্রায় ঘন্টাখানেকের মতন। হঠাৎ সে আমার ঠোঁট যুগল ছেড়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, কান্না করে দিল আর বলতে লাগলো, কেন আমায় ফিরিয়ে দিচ্ছেন? কেন কেন? আপনাকে ছাড়া যে আমি বড্ড অসহায়। আপনি বিহীন আমার দম বন্ধ লাগে। এই 7-7টা বছর কেমন করে কাটিয়েছি সেটা আমি নিজেও জানি না। যেদিন আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনেছিলাম সেদিন আমার মনে হয়েছিল আমার নিঃশ্বাস আটকে আসছে, হয়তো আমি এক্ষুনি মারা যাব। কিন্তু আমি বিশ্বাস করিনি যে আমার শুভ্র আমাকে ছেড়ে কোথাও যাবে। উনি বেঁচে আছেন। দেখেন, কথাটা সত্যি হলেও কথার মানুষটি আর আমার রইল না। বড্ড বেশি ভালোবাসি আপনাকে। হ্যাঁ, আমি মানি আপনাকে আমি অপবাদ দিয়েছিলাম, কিন্তু সেটা আপনাকে বাঁচানোর জন্যই। এতে আমার কোনো স্বার্থ ছিল না। আমার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্যই যদি আমি দোষী হই, তাহলে আমি অপরাধী। যাকগে, এসব বলে আর লাভ নেই। বলে তিথি উঠে দাঁড়ালো আর আমাকে ডাক দিয়ে চলে গেল।
আমিও উঠে গেলাম শোয়া থেকে আর ভাবছি ওর বলা প্রত্যেকটা কথা। আমি ঘুমের ফান করেছিলাম, তাই ওর বলা কথাগুলো শুনেছি। ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম, তারপরে নিচে চলে এলাম। নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। নিধি আর দাদুকে বেশ খুব খুশি খুশি দেখাচ্ছে, একটা পরিবার পেয়েও বটে। তারপরে সকলে মিলে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ শেষে সকলকে সোফাতে বসতে বললাম। গার্ডসদের বললাম সবার জন্য আনা মালগুলো ভিতরে নিয়ে আসতে। গার্ডস সেগুলো আনার পর একে একে সকলকে দিলাম। আপুর সাথেও কথা বলা ওর জন্য আনা জিনিসপত্রগুলো দিলাম। সে আমাদের কাছ থেকে সেসব ক্ষমাও চেয়ে নিয়েছে, শুধু তিথি বাদে। ওরগুলো আমার কাছেই আছে, তবে সেগুলো রাতেই দিব, ওর বার্থডে গিফট হিসাবে। ও বেশ মুখিয়েছিল সুব্রতাকে কিছু দিবে, কিন্তু যখন দেখলো সবার দেওয়া শেষ তখন মুখ মলিন করে আপুর রুমে চলে গেল। তিথির পরিবারের সকল খেয়াল করলেও কিছু বলেনি, কারণ সবাইকে সকালে সবটা বুঝিয়ে বলেছি। তিথি আম্মুর রুমে গিয়ে উপুর হয়ে শুয়ে কান্না করছে আর বলছে, আমাকে এতটা ঘৃণা করেন যে ন্যূনতম একটা কিছুই আনলেন না। এতটাই খারাপ আমি। চলে যাব আপনার জীবন থেকে, যেখানে থাকবে না কারো মায়া, যেটা আমায় ছুতেও পারবে না। কি লাভ আপনার প্রতি মায়া বাড়িয়ে? এতটা বছর অপেক্ষার পরেও যদি আপনাকে না পাই তাহলে আজও পাবো না। হঠাৎ আপুর ধাক্কাতে ওর হুঁশ ফিরল। কি হলো তিথি, তুমি কাঁদছো কেন? শুভ তোমায় কিছু দেয়নি? দিয়েছে তো, তবে সেটা অদৃশ্য, একরাশ ঘৃণা আর অবজ্ঞা। এতটুকু বলে সে ওয়াশরুমে মুখ ধুতে চলে গেল। আপু ওর এমন কথায় বেশ অবাক হয়ে ওর যাওয়ার দিকে চেয়ে রইল আর ভাবছে, মানুষটা কতটা কষ্ট পেলে এমন কথাগুলো বেশ হাসি মুখে বলে। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার মুচকি হাসি দিয়ে, যার অর্থ আজ রাতে কিছু একটা হবেই। বিকাল থেকে মেহমান আসতে শুরু করলো। বিশেষ করে দাদুর বন্ধু 3 পার্বত্য জেলার মন্ত্রী বদরুল খান সাহেবও এলেন, কারণ তিনি দাদুর দেশীয় বেস্ট ফ্রেন্ড ছিলেন। দাদু আমাদের সবার সাথে তার পরিচয় করিয়ে দিলেন। তো একে একে অতিথিরা আসার পর শুরু হলো আব্বু আম্মুর বিবাহবার্ষিকী অনুষ্ঠান। অনুষ্ঠানে আব্বুর অনেক কলিগও তার পরিবারও এসেছিল। আমার বন্ধুও এসেছে, একটা মেয়ে ফ্রেন্ডও আসলো, নাম ফারিয়া। দিদিকে দেখিয়ে তার সাথে হেসে হেসে কথা বলছে। ও আমার বিভিন্ন কথায় হাসতে হাসতে আমার গায়ে ঢলে পড়ছে। এতে তিথির মুখখানা দেখার মতন ছিল। আমার কথাই যখন ফারিয়া হাসতে হাসতে আমার গায়ে ঢলে পড়ছিল, তখন তিথি বেশ রেগে যায় আর বলে, শালার খচ্চর একটা, আমার সাথে এমন হেসে হেসে কথা বলতে পারে না। আর দেখো না ওই মেয়ের সাথে কত ভালো বলে ইটিস ফিটিস করছে, কুত্তা লুচ্ছে অ্যানাকন্ডা। বলে রেগে সেখান থেকে চলে গেল। আমি শুধু হাসছি ওর এমন রিয়াকশনে। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অতিথিরাও প্রায় চলে গেল, কিন্তু আমার বন্ধুরা থেকে গেল, কারণ তাদের আমার প্ল্যানিংটা বুঝিয়ে দিয়েছিলাম অনুষ্ঠানের মাঝে। এভাবে রাত 11:10 বেজে গেল। আপুকে ডাক দিলাম দিদিকে সুন্দর করে সাজিয়ে ছাদে নিয়ে আসতে, আর যদি কিছু জিজ্ঞেস করে তাহলে যেন না বলে, আর ছাদে আনার আগে ওর চোখগুলো বেঁধে আনতে। আপুও বলল, সবকিছু ঠিক মতনই চলবে, তুই যা। আমিও সকলকে নিয়ে সবকিছু রেডি করে নিলাম। 12টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি আছে। ঠিক 11:54 আপু তিথিকে নিয়ে ছাদে আসলো। তিথিকে দেখে আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। ওকে এমন লাগছে সেটা আমার নিজের ভাষায় বললে বোঝাতে পারবো না, তবে এক কথাই অনন্য, অসাধারণ যাকে বলে। তাই তখনই আমার মুখ দিয়ে ছোট্ট করে বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। ঠিক ঘড়িতে 11:59:45 আপুকে বললাম চোখ খুলে দিতে। ওর চোখ খোলা মাত্রই চারিদিক থেকে সকলে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে তিথি, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। দৃশ্যটা দেখা মাত্রই তার চোখচোড়া আর বাঁধা মানল না, ঝর্ণার গতিতে পড়তে শুরু করলো। তখনই পাশ থেকে আম্মু বলে উঠল, কি রে তিথি, কেক কাটবে না? আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। কিন্তু কাটবো, তবে আজ যে আমার জন্মদিন আমি নিজেই জানি না। এই ঘৃণিত মানুষের জন্মদিন পালন না করলেও পারতেন আন্টি। গত 7 বছর আম্মুকে তিথি আম্মু বলেই ডাকতো, কিন্তু আজ হঠাৎ আন্টি বলায় বেশ নয় অনেক বেশি অবাক হলো। তবু নিজেকে স্বাভাবিক করে বললে, এটা কেমন কথা তিথি মামুনি? শুভ্র এত কষ্ট করে সব অ্যারেঞ্জ করলো আর তুমি এসব কি বলছো? বলে জিহ্বায় কামড় দিল আম্মু, কারণ আম্মু সত্যি কথাই বলে দিল। আর তা শুনে তিথি বলে উঠল,
উনি আমার বার্থডে অ্যারেঞ্জ করেছেন? তিথি মামুনি, আগে কেকটা কেটে নিই, পরে না হয় এটা বলা যাবে। পাশ থেকে আব্বু ওকে আব্বু। বলে সে কেক কাটলো। প্রথমে আমাকে খাইয়ে দেওয়ার সময় ছলছল দৃষ্টিতে তাকালো, তাই আমিও খেয়ে নিলাম। এমনিতে মেয়েটি ভীষণ কষ্ট পেয়েছে, তাই আর কষ্ট দিতে চাই না। তারপরে একে একে আম্মু, আব্বা, ওর বাবা মা, ভাই ভাবি, আপু, আদনান ভাই, আঙ্কেল আন্টি সবাইকে খাইয়ে দিল। সবশেষে আমার বন্ধুদের খাইয়ে দিল। কিন্তু ফারিয়াকে খাওয়ানোর সময় রক্তচক্ষু নিয়ে তাকালো। তখন ফারিয়াও বেশ ভয় পেয়ে গেল, কিন্তু কেকটা খেয়ে নিল। সবশেষে আমার বন্ধু রায় শেষে দর্শন রাফেল অ্যান্ড নেহা কক্করের তেরি আঁখো মে রোমান্টিক গানটি লাগিয়ে দিল। গান শেষে রায়ান এসে আমাকে কানে কানে ফিসফিস করে বলল, এখন সময় তিথিকে প্রপোজ করা, যা দোষ, দেরি করিস না। তাই আমিও আর দেরি না করে সকলকে 1 মিনিট বসতে বলে নিচ থেকে তিথির জন্য আনা ডায়মন্ডের রিংটা আবার ছাদে চলে এলাম। তারপর চারিদিকে সকলের দিকে এবার তাকিয়ে নিয়ে তিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তাতে সকলের নজর এখন আমার দিকে। আর তিথি সামনে রিংটা ধরে বললাম, নাটোরের বনলতা, সে কেউ হার মানায় তোমার সৌন্দর্য। স্বর্গের কোনো হুট যেন মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছে। তুমি এখন আমার কল্পনা, বাস্তব সবটা জুড়েই আছো। তোমাকে সামনাসামনি বলতে পারিনি, তাই এখন বলছি ভালোবাসি তোমায়। বিধাতা নাকি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছে। তোমাকে দেখে আমার মনে হয় তুমি শুধু আমার জন্যই বিধাতার হাতে সৃষ্টি হয়েছ। তোমার সৌন্দর্য, সুমধুর কণ্ঠ আমায় পাগল করেছে। তাই আজ বলছি, তোমার হাতটি ধরে সারা জীবন চলার অনুমতি পেতে পারি। তোমার ওই মায়াবী মুখখানি আমার সর্বনাশ করেছে। ঠিক মতো ঘুমাতে দেয় না, কোনো কিছুই আর মন বসাতে পারি না। শুধু বারবার তোমাকে দেখতে ইচ্ছে করে। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। ভালোবাসি তোমায়। তুমি কি আমায় ভালোবাসায় ভরিয়ে দিবে? আমি ঠিক গুছিয়ে বলতে পারি না, তুমি আমাকে অগোছালো করে দিয়েছো। মন যেন এখন আর আমার কাছে থাকে না। তুমি চুরি করে নিয়েছো। তোমাকে দেখলেই হৃদ যন্ত্রটি অস্থির হয়ে ওঠে। কি করে বলি তোমায় অনেক অনেক ভালোবাসি। চোখ বন্ধ করে বলে দিলাম। চোখ খুলে দেখি আব্বু আম্মু সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, তাদের সামনে তাদের ছেলে একটি মেয়েকে কি সুন্দর করে প্রপোজ করছে। তারপরে দেখি তিথি লজ্জায় আর হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। অতঃপর আমি তার হাতের কনিষ্ঠ আঙুলে পরিয়ে দিলাম। তারপরে সে সবাইকে অবাক করে দিয়ে যে কাজটি করলো, তাতে আমি জাস্ট অজ্ঞান হওয়ার পালা। কারণ সে আমার পায়ের উপর পা রেখে 2 হাতে মাথার পিছনের চুলগুলো খামচে ধরে চোখে চোখ রেখে মিষ্টি একটা হাসি দিয়ে সবার সামনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল, যা মাত্র 2 মিনিটের মতন স্থায়ী ছিল। 2 মিনিট পরে সে লজ্জায় সেখান থেকে এক দৌড়ে আমার রুমে চলে এলো। আর এদিকে আমি লজ্জায় কারো দিকে তাকাতেও পারছি না। এ কেমন মেয়ে রে বাবা, আমাকে একদম এমন জায়গায় ফাঁসিয়ে চলে গেল। ইস, পুরুষ হয়েও এখন আমার মেয়েদের মতনই লজ্জা করছে। কি করি? তাই আর কিছু না করে একটা চেয়ারে গিয়ে মাথা নিচু করে বসে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটি ভাবতে লাগলাম। কেমনে তিথি আমাকে, ইস, এখন সেটাও বলতে আমার লজ্জা করছে। হঠাৎ মিনিট 2 পর পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকিয়ে দেখি দাদু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। দাদুর হাসিটাও আমাকে আর এক দফায় লজ্জায় ফেলে দিল। এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হয়নি। কারণ জীবন যেহেতু একটাই, প্রেম করে বিয়েও করব একটাই। আমাকে লজ্জা পেতে দেখে দাদু প্রথমে আমার পিঠে হাত লাগতেন, তারপর থুতনিতে ধরে মুখ তুলে বলতে লাগলো, কি দাদু ভাই, লজ্জা পেলি? দাদু তুমিও এখন মজা নিচ্ছ? মেকি রাগ দেখিয়ে বললাম। আরে মজা নিচ্ছি না, তবে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা উপলব্ধি করছি। আমার নাত বউ কিন্তু অনেক ভালো রে। দেখেছিস তুই আজ সারা দিন এত কিছু করার পরেও, এত বকাঝকা করার পরেও তোকে ফিরিয়ে দেয়নি। আসলে দেখ কেমন করে তোকে ভালোবাসে, কতটুকু ভালোবাসলে মানুষ এমন হয়। দেখলি তোর চোখে চোখ রেখে কেমন মিষ্টি করে হাসি দিল। দাদু ভাই তুই আমার প্রমিস কর, তিথি দাদু ভাইকে কখনো কোনো অবস্থায় কষ্ট দিবি না। দে, আমার কথা দে। বলে হাতটি বাড়িয়ে দিলেন দাদু। এতক্ষণ দাদু আমার সাথে কথা বলতে বলতে খেয়াল করলাম
সবাই আমাদের ঘিরে ধরেছে। তাই সকলের সামনে দাদুর হাতে হাত রেখে প্রমিস করলাম, হ্যাঁ দাদু, আমি আজ তুমিও প্রত্যেকের সামনে প্রমিস করে বলছি, আমি কখনো তিথিকে তিল পরিমাণ কষ্টও দেব না ইনশাল্লাহ। আর কেউ আমার অনুপস্থিতিতে যদি কেউ তিথিকে কষ্ট কিংবা কটু কথা বলে, তাহলে তাকেও আমি ছেড়ে দিব না। সে আমার বাবা মা কিংবা আমার বোন যেই হোক না কেন। কারণ একটি মেয়ে তার আপন পরিবার ছেড়ে অন্য একটি পরিবারে বউ হয়ে এসে সেখানে সংসার করবে, তাহলে তাকে কেন সেই পরিবারের কষ্ট পেতে হবে? আর এটাই হলো আমার আসল কথা। দাদু ভাই, আমিও তোর সাথে একমত। বলে দাদুবা হাতে আমার হাত জড়িয়ে ধরলেন আলতো করে। শুভ্র, তাহলে আমরা কি বিয়ের আয়োজন করতে পারি? পাশ থেকে আম্মু কথাটি বলে উঠলেন, হ্যাঁ, তবে এখন নয়, আর 3টা মাস পর। কারণ 2 মাস পর তিথির অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা। আমার পরীক্ষা শেষ হলে করতে পারো। আমরা তোমার কথার সাথে একমত শুভ্র। পেছন থেকে ফারহান ভাইয়া, জি ভাইয়া। তাহলে ভাইয়া, ভাবি আর আমি একসাথে অনার্স কমপ্লিট করব। ইয়াহু, অনেক মজা হবে। আমার ফ্রেন্ডই আমার ভাবি। খুশি হয়ে বলল নিধি। এভাবে তাদের এক একজন করে এক একটা কথা বলতে লাগলো। তাদের সকলের বিদায় দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি তিথি আমার লেখা ডায়েরিটা দেখতেছে, যেটাতে গত কয়েক দিন ধরে তিথির নামে অনেক ছন্দ, কবিতা আর ভালোবাসার কিছু কথা লিখেছিলাম। তারপর আমি রুমে ঢুকে একটু গলা ছাঁকড়ানি দিলাম। আমাকে দেখে মাত্র সেই আমার দিকে এগোতে লাগলো। তাই আমি বলতে লাগলাম, এই তুমি আমার দিকে এইভাবে এমনভাবে এগিয়ে আসছো কেন? ওর এমন এগিয়ে আসা দেখে ভয়ে ঠঙ্কিলে বললাম কথাটি। কেন গুছাচ্ছি সেটা তো এখন জানতে পারবেন মশাই। বলে দুষ্টুমি একটা হাসি দিল। বলতে বলতে সে একদম আমার কাছেই চলে আসলো। ওর মুখের গরম নিঃশ্বাস আমার গলায় পড়ছে। কারো মুখে কোনো কথা নেই। এতে পরিবেশটাও বেশ নীরব হয়ে গেল, যার ফলে এখন দুজনের হৃদস্পন্দনের ধুকপুক শব্দটি শুনেই পাচ্ছি। বেশ শান্ত পরিবেশ। এমনি করে মিনিট 10 কেটে গেল। হঠাৎ তিথি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেন আমাকে এত কষ্ট দিলেন? জানেন না আপনাকে ছাড়া আমার কত অসহায় লাগে। আজ সকালে যখন আপনি নিধিকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন আমার মনে হয়েছিল আমি আমার মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলছি। কিন্তু না, আমিই ভুল। আজ আমি আমার সবচেয়ে মূল্যবান কিছু পেয়েছি, যেটার আশা আমি কোনো কালেই করিনি। জানেন, আমি খুব খুশি। যখন আমাকে প্রপোজ করেছিলেন তখন আমার কত ভালো লাগছিল। তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে হয়েছিল যে কিনা নিজের পরিবারের সামনে প্রপোজাল পাই, আবার তাও তার প্রিয় মানুষটার। আমি খুব খুশি। তিথি এক নাগাড়ে বলে দিল কথাটি, সাথে আমার শার্টও ভিজিয়ে দিল। তাই আমি ওর থুতনি ধরে ওর মুখ ওঠালাম। দেখলাম তিথি কাঁদছে। তাই আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এই যে মিস, কাঁদেন কেন? আর একবার কান্না করতে দেখলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। কান্না করব না তো কি করব? আপনি আমাকে আজ পুরোটা দিন কেমন করে কষ্ট দিলেন। আমি আপুর রুমে গিয়ে অনেক কান্না করেছি জানেন। আপনার রেগে কথা বলায় কতটা কষ্ট পেয়েছি জানেন। চোখ মুছে বলল তিথি, ওকে, প্রমিস করলাম আমার এই অর্ধাঙ্গিনীকে আর কখনো কষ্ট পেতে দিব না। বলে তিথির ঠোঁট চুকল নিজের আয়ত্তে নিয়ে নিলাম। সেও পাল্টা রেসপন্স দিচ্ছে। মিনিট কয়েক পর ছেড়ে বললাম, ম্যাম, অনেক হয়েছে, এখন রাত 2টা বাজে, ঘুমাবেন কখন? আজ আপনার সাথেই ঘুমাবো, তাই দেরি করছি। বলে শক্ত করে জড়িয়ে ধরল। তা হবে না, বিয়ের আগে এইসব কিছু না। আর মাত্র 3টা মাস, তারপর যা হয় সবে। 3 মাস অপেক্ষা করতে পারবো না। গত 7টা বছর কেমন করে অপেক্ষা করছি সেটা আমি আর আমার খোদাই জানেন। আমি 2 সপ্তাহের মধ্যেই বিয়ে করব, না হলে চিরকালের জন্য হারিয়ে যাব সবার কাছ থেকে। অভিমানী হয়ে বলল কথাটি। ওর কথায় বেশ ভয় পেয়ে গেলাম। তাই সিদ্ধান্ত নিলাম কাল আম্মু আব্বুকে বলবো কথাটা, না হলে আমার পাগলিটাকে হারিয়ে ফেলবো। তাই তাকে বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে। আর আমিও এতক্ষণ দুষ্টুমি করছিলাম। আর হ্যাঁ, তোমার জিনিসগুলো নিবে না? আমার জিনিস মানে? যেগুলো তোমার জন্য ইউকে থেকে স্পেশালভাবে এনেছিলাম। এই নাও, এই পুরো সুটকেসটা তোমার। বলে একটা বড় ট্রলি সাইজের সুটকেস এগিয়ে দিলাম তিথির দিকে। ওয়াও, এগুলো সব কার? কার আবার? তোমার জন্যই এনেছি। সবাই তোমার, আর সেগুলো কাল দেখিও। আজ ঘুমাতে চলে যাও, বলে ওকে পাঠিয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। আজ বেশ আনন্দ লাগছে নিজের ভালোবাসার মানুষটার সাথে সময় কাটিয়ে। কার না ভালো লাগবে এমন একটা দিন যদি প্রিয় মানুষকে উপহার দেওয়া যায়?
যাই হোক, সেসব কথা আর মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এতক্ষণ বুঝে আপনাদের রোমান্স শেষ হলো? তিথি রুমে ঢুকতেই দুষ্টুমি হাসি দিয়ে বলল, আপু, দাঁত আপু, তুমিও না। বলে লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল। আর আপু হাসছে, কারণ সে তিথিকে এমনিতেই লজ্জা করে লজ্জা দেয়, কারণ তার কাছে তিথির লজ্জামাখা মুখটা বেশ ভালো লাগে। তাই কিছুক্ষণ পর তিথি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো, তারপরে শুয়ে পড়ল। সেও আজ খুব খুশি, অবশেষে সে পেল তার ভালোবাসার মানুষটাকে। আজ তার তৃপ্তি লাগছে, কারণ অপেক্ষার শব্দটি ভিতা হলেও এর ফল মিষ্টি। সে এখন এটাই বুঝতে পারছে। এইসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুমের মাঝে টের পাচ্ছি কেউ যেন আমার উপর শুয়ে আছে, তবে ওর শরীরটার উষ্ণতা আমার পরিচিত মনে হচ্ছে না। তাই চোখ খুলে তাকিয়ে দেখলাম কে সে, কিন্তু তবুও তার চুলের জন্য তাকে দেখতে পাচ্ছি না। যখন তার চুলগুলো সরিয়ে তার দিকে তাকালাম, তখন আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। ভাবছি এইখানে কি হচ্ছে। তিথি দেখলো নিশ্চয়ই আমাকে খারাপ বা অন্য কিছু ভাববে, তাই আর সহ্য করতে না পেরে দিলাম এক ধাক্কা। সাথে সাথে সে চেঁচিয়ে নিচে পড়ে গেল। ওর চেঁচানোতে মাথা আরো গরম হয়ে গেল। তাকে এমনিতেও আমি দেখতে পারিনি, তার উপর সে এতক্ষণ শুয়েছিল আমার উপরে, তাই আর রাগ কন্ট্রোল করতে পারি না, দিলাম এক থাপ্পড়। কেন জানেন? কারণ সে হলো আমার কাজিন, মানে আমার ফুফাতো বোন লিসা, আমার ক্লাসমেট, যাকে আমি দুই চোখে দেখতে পারি না। এমন মেয়ে আমি জীবনে দেখিনি, যে আগে আমাকে এমনিতেও দেখতে পারতো না, কিন্তু যখন আজ আসছে তাই যেন ভালোবাসা উতলাইয়ে পড়ছে। যত সব ফালতু মেয়ে। আগে আমাকে যেখানে দেখতো সেখানে ওর বান্ধবীদের নিয়ে অপমান করত, তাও কেন নিজেই জানতাম না। যাই হোক, ওকে বলতে লাগলাম, তোর সাহস কি করে হয় আমার রুমে এসে আমার উপরে শুয়ে পড়ার? রেগে বললাম, তোমাকে আমি ভালোবাসি তাই। ভালোবাসা আর তুই? হাসালি। যে মেয়েটি আমাকে যেখানে দেখতো সেখানেই তার অপমান ছাড়া কিছুই করেনি, আজ তার এত ভালোবাসা উতলে পড়ছে, যেটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি সত্যি তখনকার জন্য সরি, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মাথা নিচু করে কান্না করে। সেটা আর সম্ভব নয়। তার চেয়ে হৃদয়কে নিয়ে গিয়ে ভালোবেসে গিয়ে, সে তোর অনেক ভালোবাসায় আর তোকে অনেক বেশি ভালো রাখবে। আমার দ্বারা সম্ভব নয়। আমি তোমাকেই চাই, তোমার মতন অন্য কাউকে নয়। বাস্তবে চাই, কল্পনাতে নয়। বলে কান্না করতে করতে আবারও আমায় জড়িয়ে ধরলো। তাই এই মুহূর্তে আর নিজেকে কন্ট্রোল করা বড্ড দায় হয়ে গেল। তখনই ঘটল ঘটনা। লিসা আমাকে জড়িয়ে ধরা অবস্থায় দেখতে গেল তিথি। অবশ্য লিসা আমাকে জড়িয়ে ধরলেও আমি কিন্তু ধরিনি। আমারও রাগে চোখ লাল হয়ে গিয়েছে, তাই তিথি আর আমাকে সন্দেহ করেনি। সে হাত থেকে ট্রেটা রেখে তেড়ে আসছিল লিসার দিকে। এসেই ওকে আমার কাছ থেকে আলাদা করে চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে থাপ্পড় মারতে লাগলো। তবে লিসার বয়সে তিথি ওর ছোট, মারতে মারতে ওর এমন অবস্থা করলো ওকে দেখলেও চিনতে পারবে না কেউ। আমি তিথির দিকে হাঁ হয়ে তাকিয়ে আছি। আসলেই এটা সত্য যে বাঙালি মেয়েরা তাদের স্বামী কিংবা প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে পারে না। তিথি ও ওরকমই ভাবনা। মারা শেষে তিথি চিৎকার করে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় ওনাকে জড়িয়ে ধরার? ওনাকে জড়িয়ে ধরার অধিকার শুধু আমারই আছে। রেগে চিৎকার করে বলল তিথি। তিথির এমন চিৎকার শুনে বাড়ির সকলে আমার রুমে চলে এলো। এখন দাদু, আম্মু, আব্বু, আপু, দুলাভাই, তিথির আব্বু আম্মু, ভাই ভাবি, শফিক আঙ্কেল, আন্টি সহ সকলে আমার রুমের সামনে, সাথে লিসার ছোট বোন নিসা ও তার আব্বু আম্মু, তারা আসছে। তিথি লিসার চুল ধরে আছে আর থাপড় মারছে। সাথে সাথে লিসার মা রেখে বললেন, এই মেয়ে, তোর সাহস কি করে হয় লিসাকে এইভাবে ধরে ওকে মারার? আর এই মেয়েকে এখানে আসার সাহস কে দিল? এখানে শুধু লিসার অধিকার আছে। রেগে ফুপি মানে লিসার আম্মু। ওনার কথা শুনে মাথা গরম হয়ে গেল। এই মহিলা বলে কি যে আমাদের 2 দিনে আমাদের পাশে ছিল না, সে এসেছে অধিকার নিয়ে কথা বলতে। তাই বিরক্ত হয়ে বলে দিলাম, আপনি কি যেন বলছেন ফুপি? আপনার সাহস কি করে হলো এই কথা বলার? কোন সাহসে আপনি এই কথা বলছেন? শান্তভাবে বললাম। মুখে মুখে কথা বলে বেয়াদবি করবে না। আমরা তোমার গুরুজন, সো মুখ সামলে কথা বলো। মুখ আপনি সামলে কথা বলুন। আর কি যেন বলছেন? অধিকার? কোন আব্বুর ব্যবসা যখন লিসা যাচ্ছিল তখন তো আব্বু আর আম্মু আপনার পায়ে ধরেছিল যেন ফুপা আপনাদের শেয়ার ক্যান্সেল না করে।
কিন্তু আপনারা তাদের অপমানও করেছিলেন। সেদিন থেকে আপনি আমার মানে ফুপির অধিকার হারিয়ে ফেলেছিলেন। মনে আছে? আজ থেকে 9 বছর আগের ঘটনা। মনে থাকবে কেমনে? বাদ দিন। ভালো মানুষ আর বেয়াদবির শিক্ষা আমাকে শেখাতে আসবেন না, নিজেই আগে শিখুন। বড় ভাইকে সম্মান করতে পারে না, আমাকে আসছে বেয়াদবি শেখাতে। আর আপনার মেয়েকে যেন এখানে না দেখি, আর আমার রুমে মোটেও অ্যালাও না। আর ও কে জানে, ও হলো আমার অর্ধাঙ্গিনী, মানে আমার উড বি ওয়াইফ। মাইন্ড ইট। তারপর যে যার রুমে চলে গেল। কে কি বলবে, সেখানে আমি তিথিকে আমার অর্ধাঙ্গিনী বলে স্বীকার নিয়েছি, সেখানে আর কারো কোনো প্রশ্নই থাকবে না। আর তিথি তো তখন ডাইরেক্ট অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। যাই হোক, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে এলাম। তাদের এখনও বাসায় দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেল। এরা নিশ্চয়ই অন্য কোনো ফোন দিয়ে আটকেছে। তাই গার্ডসদের ডেকে বললাম যেন এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ি থেকে। তারপর গার্ডসরা তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তারপরে সকলে নাস্তার টেবিলে বসলাম। কারো মুখে কোনো কথা নেই, তাই আমি নিজেই বলা শুরু করলাম, আব্বু, আই এম সরি। আসলে এইসব কিছু করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করলো। ইটস অল রাইট মাই বয়, ভালো করেছিস। ও আমাদের যেভাবে অপমান করেছিল তার উচিত শিক্ষা আজ পেল। মুচকি হেসে আব্বু, থ্যাঙ্কস আব্বু। আর একটা কথা বলার ছিল। তিথির দিকে তাকিয়ে বললাম। হ্যাঁ বল, কি কথা? আমার দিকে তাকিয়ে আব্বু, আসলে আমাদের বিয়ের কথাটা বলতাম। লজ্জিত হয়ে বললাম, কোনো ছেলে কি নিজের বিয়ের কথা নিজের বাবাকে বলে? সে বাইরে যতই গ্যাংস্টার কিংবা নেতা হোক না কেন। আর তাই আমিও সাহস করে বলেই ফেললাম। সবাই দেখি আমার কথায় মুচকি মুচকি হাসছে, আর তিথি তো লজ্জায় ওর মুখ লাল করে ফেলেছে। কিছু মেয়ে আছে যাদের গায়ের রং দুধে আলতো, তারা লজ্জা পেলে তাদের গালের দুপাশে লাল হয়ে যায়। ঠিক তিথিরও তাই। আমিও তোকে এই নিয়ে কথা বলবো ভাবছিলাম। আচ্ছা বল, কি বলবি? মুচকি হেসে বললেন আব্বু, ও আসলে তিথি চাইছে আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়, আই মিন 2-1 সপ্তাহের মাঝে। বলে তিথির দিকে তাকালাম, দেখি ও আমাদের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আর তার দিকে তাকিয়ে আমি একটা মুচকি হাসি দিলাম। আমার উপরে দেখিয়ে কি যেন বলে রান্নাঘরে চলে গেল। তাই? সে তো ভালো কথা। ওকে, তাহলে আমরা সবকিছু অ্যারেঞ্জ করে ফেলতেছি। বলে আব্বু চলে গেলেন। খাওয়া শেষে আমিও চলে এলাম রুমে। দেখি তিথি রাগী মুঠে আমার বিছানার উপর বসে আছে। আমাকে দেখি এগিয়ে এলো আমার কাছে, এসে আমার কলার ধরে, এই, আপনি আব্বুকে? আমি বলছি, কেন বলছেন? মুডে বলল তিথি। তো আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে, তো মানে আপনি আমাকে সবার সামনে এমন লজ্জা দিলেন কেন? এখন আপু দেখলেই আমাকে পচাবে রেগে। তাও একই ভঙ্গিতে বললাম। এখন তো সে আরো রেগে গেল। এই, আপনি এমন ভাব করছেন যেন কিছুই হয়নি। কিছু হবে না, তুমি কথা একটু বেশি বলো। এখন কথা না বলে বিছানার উপর তুলে ভালো করে বসো, আমি একটু বিশ্রাম নেব। পারবো না। বলে মুখ ঘুরিয়ে নিল। তাহলে আমি লিসার কাছে যাচ্ছি, ও আমাকে অনেক অনেক ভালোবাসবে, সাথে আদরও করবে। বলে দরজার দিকে এগিয়ে গেলাম। সাথে সাথে তিথি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, একদম এসব কথা বলবেন না। আপনি শুধুই আমার অধিকার আমি অন্য কাউকে দেব না। এই মেয়ে, তুমি খালি কান্না করো কেন ছোট বাচ্চাদের মতন? কাঁদবো না তো কি করব, হাসবো? আমার হবু বর যদি অন্যের কাছে যায় তাহলে আমার খারাপ লাগবে না? আর আপনি যদি ওর কাছে যান তাহলে আমাকে খুন করে যাবেন। আমি জীবিত থাকতে আমার স্বামীর ভাগ অন্য কেউ পাবে না। তাই? তাহলে তো তোমাকে স্বামীর আদেশ মানতে হবে। অবশ্যই মানবো। তাহলে আদর করো। দুষ্টুমি হাসি দিয়ে বললাম। আপনিও না? আমার লজ্জা করে না বুঝি? লজ্জা মাখা কণ্ঠে তিথি, লজ্জা নারীর ভূষণ, তবে স্বামীর কাছে নারীর কোনো লজ্জা পাওয়ার মানে হয় না, কারণ তারা একে অন্যের পরিপূরক। ওর থুতনিতে হাত দিয়ে বললাম। বলে সে আমায় দেওয়ালের সাথে চেপে ধরে আমার পায়ের উপর পা রেখে আলতো করে আমার পিছনের চুল খামচে ধরে ঠোঁট জোগাল নিজের আয়ত্তেই নিয়ে নিল। কতক্ষণ ছিলাম জানি না, হঠাৎ কারো দরজা ধাক্কানোতে স্তম্ভিত ফিরে এলো আমাদের। তিথি তো লজ্জায় আমার দিকে তাকাতেই পারছে না। ওর গালের দুপাশ বেশ লাল হয়ে রয়েছে, ঠিক যেন এক একটা স্ট্রবেরি ফ্রুটস। যাই হোক, দরজা খুলে দেখলাম আপু দাঁড়িয়ে আছে, তাই বিরক্ত হয়ে বললাম, আর কয়েকটা মিনিট পরে এলে হতো না? কেন রে ভাই, তিথিকে ভিতরে? মুচকি হেসে আপু, সেটা জেনে করবি কি? প্রয়োজন আছে বলেই তো জিজ্ঞেস করেছি কুত্তা। বল না কোথায় তিথি? আছে রুমে, যা কথা বলে আয়। পাশে সাইড দিয়ে বললাম। না,
তার প্রয়োজন নেই, এমনি দেখছিলাম আমার ভাইয়ের বউটা কোথায়। আমরা কথা বলতে বলতে তিথি এসেছিল, তাই তার দিকে চোখ টিপ মেরে উক্ত কথাটি বলল আপু। মানে কি বলছিস, বুঝিয়ে বল। ধ্যাত, বোঝাতে পারবো না, তবে এটা বলতে পারি যে তিথির কোনো প্রয়োজন ছিল না, এমনি ডাকছিলাম। তবে রে কুত্তি, আমাদের রোম্যান্সে 12টা বাজিয়ে এখন বলছে কোনো প্রয়োজন নেই। বলে দিলাম দৌড়ানি। সারা বাড়ির আনাচে কানাচে তাকে দৌড়ানির হয়রানি হয়েও পারলাম না। সকলে আবারও হাসছে, কারণ আমার আর আপুর দুষ্টুমি আবারও শুরু হয়ে গেছে তাই। আর ওকে ধরতে পারলাম কই, তার আগেই আব্বুর ডাক। শুভ্র, তোর সাথে কিছু জরুরি কথা আছে, একটু এখানে বস। বলে আব্বু আমাকে তার কাছে ডাকলেন। সেখানে আনিস আঙ্কেল, মানে আমার হবু শ্বশুর মশাই, আর শফিক আঙ্কেলও ছিলেন। তাই তাদের কাছে গিয়ে বললাম, হ্যাঁ আব্বু বলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 27 তারিখ মানে আর 1 সপ্তাহ পর তোর আর তিথির বিয়ে, সাথে আরহা আদনানের। মানে তুমি বলতে চাচ্ছ যে ওই দিন একসাথে দুটো বিয়ে? ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম। সেটাই, আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি। এখন বল তোর মতামত কি? আব্বু, তোমরা আমার গুরুজন, সো তোমরা যে সিদ্ধান্ত নিবে সেটাই আমার কাছে বেস্ট। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। ওকে মাই সন, আই এম প্রাউড অফ ইউ। বাই দ্য ওয়ে, তাহলে কাল থেকে বিয়ের সব শপিং করা শুরু করে দিই। তবে বিয়ের শপিংয়ে আপু আর তিথির জন্য আলাদা করে কোনো কিছু কেনার দরকার নেই। কেন? অবাক হয়ে আপু, ওদের বিয়ে উপলক্ষে আমি সব কিছু নিয়ে এসেছি, তাই আর নতুন করে কিছু কেনার প্রয়োজন মনে করছি না আর কি। মুচকি এসে বললাম, তাহলে তো ভালোই হলো। তবে ওরা চাইলে কিনতে পারো, আমার কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে চলে এলাম রুমে। এভাবে সবার সাথে হাসি ঠাট্টার মাঝে দিনটা কেটে গেল। তিথির কোনো দেখাই পেলাম না, এই কারণেই মাথায় আগুন ধরে আছে। পেয়েছে এটা কি মেয়েটা, আমাকে একটি বারের জন্য হলেও দেখা দিল না। তাই ঠিক করলাম এই কয়েকদিন ওকে ইগনোর করব। কিন্তু ওর মায়াবী মুখটা দেখলে দুনিয়ার সব কিছু ভুলে যায়। আর ইগনোর তো দূরে থাক, দেখতে দেখতে রাতও হয়ে গেল। ডিনারের সময়টুকু দেখা পেয়েছিলাম, এরপর আর তার ছায়াটাও দেখলাম না। আর দাদুও ছিলেন না আজ বাড়িতে, তিনি ওনার ফ্রেন্ড বদরুল খানের বাসায় গিয়েছিলেন। কেউ আর না থাকায় মন খারাপ করে শুয়ে পড়লাম। সকাল 5টার দিকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বেরিয়ে গেলাম। সারাদিন সবাই ফোন করলেও কারও কোনো ফোনে রিপ্লাই করি। আজ থেকে শুরু করব তিথিকে ইগনোর। তাই কেউ আর ফোন না করার জন্য মোবাইল সুইচ অফ করে রাখলাম। রাত 11টায় বাড়িতে এসে দেখলাম সবাই বসে আছে। আমাকে রাগান্বিত অবস্থায় দেখে কেউ আর কোনো কথা বলার সাহস পায়নি। এভাবে প্রায় বিয়ের আগের দিন পর্যন্ত তিথিকে ইগনোর শুরু করেছিলাম। এতদিনে ওর অবস্থা দেখার মতন ছিল। আমার দিকে কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকতো। মোট কথা, পরিবারের কাউকেই এই কয়েকদিনের সময়ই দিইনি বললেই চলে। হলুদের 3 দিন আগে সকালবেলা রুম থেকে বের হতে তিথি এসে আচমকায় আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, কেন আমায় ইগনোর করছেন আপনি? আপনার এই ব্যবহার যে আমি আর নিতে পারছি না। শুধু একটিবার বলুন, কি দোষ করেছি আমি? কেন মনে নেই? গত 4 দিন আগের পুরোটা দিন কোথায় ছিলে? একটু এসেছিলেন আমার কাছে? কেমন ছিলাম জানেন সেদিন? অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম, ওই যে ওর মায়াবী মুখ দেখলে আর রাগ করে থাকতে পারি না। তার জন্যই আমাকে আজ 4 দিন ধরে ইগনোর করছেন? আমার কষ্টটা কি একটু বুঝলেন না? তার চেয়ে আমায় গলা টিপে মেরে ফেলুন, তাই ভালো হবে। আমার মৃত। তার আগেই ওর মুখ চেপে ধরলাম। এমন বাজে কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তাহলে আমাকে এত কষ্ট দেন কেন? খুব 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 ভালো লাগে না কষ্ট দিতে। এই যে কানে ধরলাম, আর হবে না লক্ষ্মীটি বলে। ঠিক আছে, ওকে বুকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ যেতে না যেতে দাদু আর তিথি এসে, কি ভাইয়া, রোমান্স কেমন চলছে? মুখ টিপে হাসে নিধি। ওর কণ্ঠ শুনে আমি আর তিথি দুইজন দুই দিকে সরে গেলাম। তিথি তো লজ্জায় মুখ তুলতেই পারছে না, তাই নিজেদের বাঁচাতে ওকে বললাম, কি সব আবল তাবল বলছিস? কেন দাদু ভাই, ও তো ঠিকই বলেছে। মুচকি হেসে দাদু, দাদু তুমিও? ও মা, নতুন বউ দেখে খুব লজ্জা পেয়েছে। তিথির কাছে গিয়ে মুখ টিপে হেসে বলল নিধি। নিধু তুমিও না? বলে দৌড়ে চলে গেল। আর নিধি তিথি আদর করে শুধু বলেই ডাকে, যাহ বাবা, এতটুকুতেই লজ্জা পেয়ে গেল আমার হবু ভাবি। দাদু, একটা কথা সত্য কি জানো? আমাকে ইন্ডিকেট করে নিধি। কি দাদু ভাই? ছেলেরা বউ পেলে নিজের পরিবারের সকলকে ভুলে যায়, তাই না? আমার দিকে তাকিয়ে বলল নিধি। অবশ্য সবাই নয়,
কিছু কিছু আর কি। নিধির উদ্দেশ্যে দাদু। তবে তার মধ্যেই আমাদের ভাইয়া 1 নম্বরে আছে, তাই না? দুষ্টুমি হাসি দিয়ে। তাই তারা তোকে বিয়ে দিলে দেখবি তোর জামাই আমার চেয়ে দ্বিগুণ বউ পাগলা হবে, দেখে নিস কুত্তি। হু হু কুত্তা, দেখা যাবে। আমার জামাই তোর মতন না, আমাকে অনেক ভালোবাসবে। বলে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। দাদু এতক্ষণ আমাদের ঝগড়া দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। তাই দাদুকে বললাম, এই বুড়ো, তুমিও আমাদের সাথে মজা নিচ্ছ? রাগ দেখিয়ে বললাম। তোদের ঝগড়া আমার খুব ভালো লাগে, তাই তোরাই আমার চোখের মনিদি। খুব ভালোবেসে ফেলেছি এই পরিবারের প্রত্যেকটা মানুষকে, যাদের আপন না হয়েও আমি আজ তাদের ফ্যামিলির বড় কর্তা। তোদের এলাকা জুড়ে এখন আমার একটা নাম হয়ে গেছে, তাও শুধু তোর বাবার জন্যই। মনে হচ্ছে এই যেন আমি আমার পরিবারের প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ বলে কান্নায় ভেঙে পড়ে দাদু। তাই দাদুকে সান্ত্বনা দিয়ে রুমে দিয়ে আসলাম, যেখানে আমার কাজিনরা দুষ্টুমি করছিল। আমার প্রায় 23 জন মামাতো খালাতো বোন, কারণ আমার মামা আম্মুরা 6 ভাই বোন। যাই হোক, দেখতে দেখতে হই হুল্লোড়ের মধ্য দিয়ে আমার আর আপুর গায়ে হলুদটা শেষ হলো। সব অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতেই করা হয়েছিল, তাই আর কোনো বেগ পেতে হয়নি। খুব সুন্দর করে সব সম্পন্ন হলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। মহান আল্লাহর অশেষ রহমতে বিয়েটা খুব সুন্দর করে সম্পন্ন হলো। আপুর বিয়ে হবে 2 দিন পর, কারণ বাড়িতে নতুন করে বউ আনতে এই সিদ্ধান্ত নিয়েছেন দাদু আর আপু। কিছুক্ষণ পর বউকে আমার রুমে ট্রান্সফার করানো হলো। সেখানে তিথির বান্ধবীরা মিলে বাসর ঘর সাজিয়েছে, আর আমি ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। রাত প্রায় 11টা বাজে। তখন আম্মু এসে বলল, শুভ্র, রুমে যা বাবা, এখন 11টা বাজতে চললো। মেয়েটি রুমে একলা বসে আছে। আচ্ছা আম্মু যাচ্ছে বলে আম্মু চলে গেল। আম্মু যেতে আমার বন্ধু আরফ, দোস্ত, বিড়াল নাকি কি যেন মারে বাসরাতে, সেটা একটু দেখে শুনে মারিস। বলেই আমার বাঁদর বন্ধুগুলো হাসতেছে, আর আমি তাদের কথা শুনে উড়াধুরা খেলাচ্ছি। ভাই, আর মারিস না, তাহলে আমাদের বউ বিয়ের আগে বিধবা হয়ে যাবে। ওরা হাঁপাচ্ছে আর বলছে, এবারের মতন মাফ করে দিলাম। তাহলে তুই আরেকটা বিয়ে করবি, তিথি কিন্তু তোরে মেরে ফেলবে। বলে কয়েক সেকেন্ডের মাঝেই সবাই হাওয়া। তাদের আর না পেয়ে বাসর ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। তার মধ্যে আর একটা উটকো ঝামেলা। বাসর ঘর সাজানোর জন্য তিথির ফ্রেন্ডসদের 75,000 টাকা দিতে হবে, সাথে আমার 2 গুন্ডি বোনও আছে। এমন হবে সেটা আগেই ভেবে রেখেছিলাম, তাই ব্যাংকের একটা এটিএম কার্ড পকেটে রেখেছি আর ওদের উদ্দেশ্যে বললাম, যা পারো নিয়ে নাও। সেটা ওদের হাতে দিতেই ওরা খুশি হয়ে চলে গেল। আমার মনে মনে বললাম, চোরের উপর বাটপারি। মুচকি এসে সাহস করে রুমে ঢুকলাম। দেখি বউ আমার বড় একটা ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আমার আগমনে খাট থেকে নেমে আমাকে সালাম করতে আসতেই ওর হাত ধরে ফেললাম আর বললাম, এমন কাজ আর কখনো করবে না। একমাত্র আল্লাহর নিকট মাথা নত করা যায়, আর তোমার জায়গা তো আমার এই বুকে। বলে ওকে জড়িয়ে ধরলাম। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? জীবন থাকতে কখনো না, ইনশাআল্লাহ। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপরে 2 জনে 2 রাকাত নফল নামাজ পড়ে খাটে বসলাম, আর ওর মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়ে ফু দিলাম, যাতে আল্লাহ আমাদের সুখী জীবন দান করে। কিছুক্ষণ পর তিথি আমার বুকে মাথা রেখে বলল, আজ আমার খুব ভালো লাগছে। কেন জানতে পারি মহারানী? কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি আমার জীবন সঙ্গী হিসাবে। তাই? হুম। তাহলে আদর করি ওর সামনে আমার মুখ নিয়ে। মানা করেছে কে? বলে লজ্জায় নিজেকে আমার মাঝে বিলিয়ে দিল। আপন করে নিলাম আমার প্রিয়তমাকে। এরপরে বাকিটা ইতিহাস। সকালে ঘুম ভাঙল তিথির কোকিল কণ্ঠে। দুজনে একসাথে শাওয়ার নিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, বিয়ের পরের দিন বউ জামাই ঘুম থেকে উঠে অনেক বেলা করে, কিন্তু তিথি আর আমি উঠলাম একেবারে নামাজের কিছুক্ষণ আগে। এটাই বোধহয় মহান আল্লাহর বিশেষ রহমত। তারপরে 2 জনে মিলে ফজরের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে 2 জনে কিছুক্ষণ ঘুমালাম। বেলা 9টার দিকে নিধি এসে বলে গেল সকালে আমাদের নাস্তার জন্য বলে গেছে। তাই ফ্রেশ হয়ে আমি আর তিথি নিচে গেলাম, অতঃপর সকলে মিলে নাস্তা করে নিলাম। এভাবে কয়েকদিন চলে গেল। তারপর আবার আপুর বিয়ের কার্যক্রম শেষ করে এলাম। দেখতে দেখতে আপুর বিয়েটাও হয়ে গেল। যাওয়ার সময় আমায় জড়িয়ে ধরে আপুর সে কি কান্না! আমিও কম কাঁদেনি।
এমন করেই চলে গেল 7টা মাস। তিথি এখন কনসিভ করেছে। তাকে আরো 1 বছর দেখতে বললাম, কিন্তু তিনি আমার কথা আর শুনলেনই না। প্রথমে একটু রাগারাগি করলেও বাবা হওয়ার সংবাদটা কার না ভালো লাগে, তাই তার প্রতিনিয়ত যত্ন করি। ও হ্যাঁ, আমাদের আর একটা কথা বলতে ভুলে গেছে। আমাদের কোম্পানি মানে জুমাইরা গ্রুপ অফ কোম্পানি এর হেড অফিস এখন বিডিতেই নিয়ে এসেছে 5 মাস আগেই। দিন যায় দিন আসে, এমন করেই তিথির 10 মাস পূর্ণ হলো। ওকে আর হাসপাতালে আনা হয়েছে, কারণ আজ ওর ডেলিভারি ডেট। আমার প্রাণ যেন বের হয়ে যেতে চাইছিল। খালি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, আমার তিথির যেন কিছু না হয়। হাসপাতালে এবাদতখানায় বসে বসে সেটাই যাপন করছি, তিনি আমার তিথিকে আমার কাছে ফিরিয়ে দেন। এভাবে 2 ঘন্টা চলে গেল। হঠাৎ আদনান ভাইয়া মানে দুলাভাই দৌড়ে আমার কাছে এলো। তার এমন করে আসা দেখে আমার বুক মোচড় দিয়ে উঠল। তাহলে কি, না না না, এ হতে পারে না। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, শুভ্র ভাই আমার, তোমার সুন্দর ফুটফুটে একটা রাজকুমারী হয়েছে, আর মা মেয়ে দুজনেই সুস্থ আছে। শুক্রিয়া, যাক আল্লাহ আমার কথা শুনেছেন বলে একটা মোনাজাত ধরে বের হয়ে এলাম। তারপরে তিথির কেবিনে গেলাম। গিয়ে দেখি দাদু আমার রাজকন্যাকে একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিচ্ছে, আর আমাকে দেখে সকলে বের হয়ে গেল, শুধু দাদু, আরহা আপু আর নিধি ছাড়া। দাদু আমাকে বলল, আমার মেয়েটি কিন্তু খুবই খুবই সুন্দরী দাদু ভাই, আমি খুব খুশি আজ। আর আমার তিথি দাদুমণির যাতে কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবি, আর প্রিন্সেসটার ভালো যত্ন নিতে কয়েকজন নার্স ঠিক করে লাগবে। আমাকে জড়িয়ে ধরলে বললেন, দাদু কারো দরকার নেই, আমি আছি। তাছাড়া নিধিও আমাকে মাঝে মাঝে হেল্প করবে। তুমি একদম টেনশন নিও না দাদু। ওকে, তাহলে তাই হোক। আর এখন তিথি দাদুমণির কাছে যা। বলে কেবিন রুমে এলাম। আমাকে দেখে আরহা আপু আর নিধি আমাদের প্রিন্সেসকে নিয়ে এলো। আপু আর নিধি আমার রাজকন্যাকে আমার হাতে দিয়ে বলল, ভাইয়া দেখ, যেন একটা পুতুল আমার হাতে খেলা করছে। মাশাআল্লাহ, খুব সুন্দর আমাদের প্রিন্সেসটা, তাই না অরু আপি? আসলেই খুব সুন্দর আমার ভাইয়ের পুতুলটা, প্রিন্সেসটা। আমারও যেন এমন একটা প্রিন্সেস হয় বলে প্রিন্সেসের মুখের 2 পাশে আরহা আপু আর নিধি আপু চুমু দিয়ে আমার কোলে রেখে গেল। তারপরে তিথির কাছে গিয়ে বসলাম। পাগলিটা আমাকে দেখে বলতে লাগলো, কোথায় ছিলেন আপনি? আমার মুখের 2 পাশ হাত দিয়ে, এই তো বাইরে ছিলাম। এখন কেমন লাগছে তোমার? খুব ভালো, কিন্তু আপনার মুখ শুকনো কেন? নিশ্চয়ই কিছুই খাননি, তাই না? এত কিছুর পরেও রেগে গিয়ে বলল তিথি, না মানে ইচ্ছে করেনি। এখন বলো আমার রাজকুমারীর নাম কি রাখা যায়? এক হাতে আমাদের রাজকুমারীকে নিয়ে অন্য হাতে তিথির থুতনি ধরে বললাম, আপনিই দিন, আমাদের সাথে মিল করে। ওকে, সেটা তাহলে দেওয়া হবে আকিকার সময়। খুব ভালোবাসি আপনাকে। বলেই তিথি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তোমায় খুব ভালোবাসি, কারণ তুমি বিহনে এতদিন একা লাগতো নিজেকে। আর আজ এই রঙিন পৃথিবীটা আলোকিত করে এলো আমাদের প্রিন্সেস। এখন তোমারই আমার পৃথিবী, যেটাকে সাজাতে তোমার আর আমার ভালোবাসার প্রয়োজন। তিথি শুভ্রের ভালোবাসায় রঙিন হবে আমাদের প্রিন্সেসের জীবন। বলে শক্ত করে তিথিকে জড়িয়ে ধরলাম, যাতে কোনো বাধাই আমাদের আলাদা করতে না পারে। আই লাভ ইউ পাগল। আই লাভ ইউ টু মাই পাগলি। দ্য এন্ড। আমাদের প্রিন্সেসের নাম কিন্তু আপনারাই দিবেন, আমাদের সাথে মিলে হওয়া চাই। আর সুন্দর, ধন্যবাদ।